আজ আমরা পঞ্চম অধ্যায়ের 5.3 অনুশীলনীর 4 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর সমস্যাটিতে আছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে? এখন রূপা এবং মনি তাদের দুজনের কাছে আছে আমার কত টাকা? একসাথে 875 টাকা রয়েছে। এখন এদিকে আবার বলেছে যে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। কার কাছে কত আছে এটা স্পষ্ট উল্লেখ নেই, কিন্তু একটা বলে দিয়েছে যে মনির কাছে বেশি আছে। কার থেকে? রূপার থেকে। কত টাকা বেশি? 125 টাকা বেশি আছে। তারপর বলেছে মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে। তাহলে আমরা কি করব? যখন দুজনের একসাথে টাকাটা আছে সেই টাকাটাকে আমরা এই যে বেশি টাকাটা আছে এই টাকাটা যদি বিয়োগ দিই তাহলে আমাদের কি হবে? দুইজনের টাকা সমান হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে একটু রাফ করে দেখাই। যদি আমার 875 টাকা দুইজনের আছে, তার থেকে যদি আমি এই 125 বিয়োগ দিই তাহলে আমার কি হচ্ছে? যে বাড়তি টাকাটা ছিল সেটা আমার বিয়োগ হয়ে যায়, দুজনের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে? 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5 এবং 8 থেকে 1 গেলে 7, অর্থাৎ 750 টাকা আছে দুইজনের সমানভাবে। বাড়তিটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর বলেছে যে দুইজনের টাকাটার প্রত্যেকের কাছে কত আছে। এখন দুইজনের টাকা সমান আমি পেয়ে গেলাম। তো দুইজনের টাকা যদি সমান থাকে তখন আমরা কি করি? ভাগ করে দেই। একজনের বা প্রত্যেকের কাছে কত টাকা আছে সমান করার জন্য আমরা কি করব? একে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। যেহেতু ব্যক্তি আছে আমার 2 জন, তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমার কি হবে? রূপার কাছে যা আছে মনির কাছেও তাই আছে, সেই বিষয়টা আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমরা একটু সমাধান করি। আমরা লিখব মনি ও রূপার কাছে আছে রূপা ও মনির কাছে একত্রে রয়েছে সমান 875 টাকা। মনির রূপার চেয়ে বেশি আছে, তাহলে কি লিখব? রূপার চেয়ে বেশি আছে কত? 125 টাকা। যে টাকাটা বেশি আছে আমরা সেটা বাদ দিয়ে দিচ্ছি, বিয়োগ চিহ্ন। তো বাদ দিয়ে দিলে আমার চলে আসলো কত? 750 টাকা। এটা হলো আমাদের রূপা এবং মনিরের সমান আছে, তাই না? রূপা ও মনির কাছে সমান আছে। $750 টাকা। এখন এই আমরা কি বলেছি যে আমরা যদি এই দুইজনকে সমানভাবে ভাগ করে দিই, দুজনের যেহেতু সমান টাকা আছে তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এটা আমাকে সাজাবো কি করে? এটা আমি তোমাদের বোঝার জন্য সাইডে দেখিয়েছি, এখন আমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে করছি। তাহলে যার বেশি আছে মনির বেশি আছে, তাহলে তারটা আমরা পরে বের করি।
আর সমান যেহেতু দুজনের আছে, সেটা থেকে আমরা আগে প্রথমে রূপারটা বের করে ফেলি। তাহলে আমরা কি লিখব? রূপার কাছে আছে, রূপার কাছে আছে সমান এই যে দুইজনের টাকাটা, সেটাকে আমি কি করব? 2 দিয়ে ভাগ দিব, যেহেতু ব্যক্তি তারা দুজন। তাহলে আমার কত হয়ে গেল? ভাগ দিলে 2 দিয়ে আমরা ভাগ দেই, 750 কত হচ্ছে? 3 দুগুণে 6 বিয়োগ দিলে কত থাকে? 1, আর এই 5 নেমে যাবে। এবার 7 দুগুণে 14 বিয়োগ করলে 1, আর শূন্যটা নেমে যাচ্ছে। এবার 5 দুগুণে 10 বিয়োগ করলে 0। তাহলে এটা হলো আমার 375 টাকা আমার চলে আসলো। সেটা কার? দুজনের কাছে 375 টাকা করে রয়েছে। রূপার কাছে 375 আছে, এখন মনির কাছেও 375 আছে, কিন্তু এখানে আবার বলেছে যে মনির আবার 125 টাকা বেশি আছে। তো সেই 125 টাকাটা আমরা কি করব? এখন ওর সাথে যোগ দিয়ে দিব। তাহলে আমরা লিখি অতএব মনির কাছে আছে সমান এই 375 টাকার সাথে আমরা 125 যোগ দিয়ে দিলে আমার বেরিয়ে আসবে মনির কাছে কত টাকা আছে। এই ভাগগুলো তোমরা সাইডে অবশ্যই রাফ লিখে তারপরে দেখিয়ে দিবে, তাহলে তোমাদের এক্সামিনার যে খাতা দেখবে তার জন্য সুবিধা হয় যে তুমি কোথা থেকে উত্তরটা পেয়েছো, এবং নাম্বার কাটা যাবে না। 5 এ 5 10 এর 0, হাত থেকে 1, 2 আর 1 3, 3 আর 7 যোগ করলে 10, হাতে থাকে 1, 1 1 2, 2 আর 3 যোগ করলে 5, অর্থাৎ মনির কাছে আছে 500 টাকা। তাহলে দুজনের টাকায় দেখো আলাদা আলাদা করে বের হয়ে গেল, এবং তুমি দেখো যে 500 টাকার সাথে 375 টাকা যদি যোগ করি, তাহলে কিন্তু আমার সেই একসাথে ওদের যে টাকাটা আছে 875 টাকা, সেই টাকাটা কিন্তু বেরিয়ে আসে। তাহলে আমার উত্তরটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। মনির আছে 500 টাকা এবং রূপার আছে 375 টাকা। 5 নম্বর সমস্যায় বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পিতা এবং পুত্র তাদের বয়সের সমষ্টি, অর্থাৎ একসাথে কত বছর? 55 বছর। তাদের দুজনের বয়স একসাথে দেওয়া আছে। এখন পিতার বয়স বলেছে আবার পুত্রের বয়সের 4 গুণ। এখন পুত্র যত আছে তার থেকে 4 গুণ বেশি কে আছে? পিতা। এখন তাদের আলাদা আলাদা বয়স বের করতে হবে। আচ্ছা, ধরি আমরা পুত্রের বয়সটা কত? 1 গুণ ধরি পুত্রের বয়সটা আমাদের কত? 1 গুণ। এটা সাপোজ বলছি। এই পুত্রের বয়সটা 1 গুণ যদি ধরি আমরা, তাহলে পিতার বয়সটা কত হচ্ছে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এই 1-এর সাথে আমার কি হচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে পিতার বয়সটা বেরিয়ে যাবে, যেহেতু 4 গুণ বলেছে। এখন আমরা যদি পুত্রের বয়সটা বের করতে পারি, তাহলে আমরা সহজে পিতার বয়সটা বের করে ফেলতে পারবো।
তাহলে প্রথমে আমাদের কার বের করতে হবে? পুত্রের বয়সটা বের করতে হবে। এখন এই পুত্রের বয়সটা আমরা কিভাবে বের করব? আমরা যেহেতু এখানে আলাদা করে দেওয়া নেই, কারো বয়স স্পষ্ট করে উল্লেখ করা নেই, কিন্তু একসাথে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়সের 1 গুণ। আর পিতার বয়স এই পুত্রের বয়সের কয় গুণ বেশি? 4 গুণ বেশি। পুত্রের বয়সের 4 গুণ। এখন এই পুত্র এবং পিতা এখানে কিন্তু দুজনের কথা বলেছে। এখন পুত্র এবং পিতা এরা কি দুজন? এখানে বয়সটা দেওয়া আছে আমার সমষ্টি হিসাবে। আমি যদি এখন এই পুত্রের বয়সটা 1 গুণ ধরছি এবং পিতার বয়স হলো পুত্রের বয়সেরই 4 গুণ, এই দুটো যদি আমি যোগ দিয়ে দিই তাহলে আমার কি দাঁড়াবে যে 5 গুণ। এখন কার 5 গুণ? যেহেতু দুটোটাই পুত্রের কথা লেখা আছে, তাহলে আমি কি লিখবো এখানে? পুত্রের বয়সের 5 গুণ। এই যে পুত্রের বয়সের 5 গুণ, এখানে আছে 2 জন, তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হলো পুত্রের বয়সের 5 গুণ। তাহলে আমরা এই কথাটা লিখে ফেলি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 5 গুণ। কিভাবে হলো? কারণ পিতার বয়স পুত্রের থেকে 4 গুণ বেশি, আর পুত্রের বয়সটা আমরা ধরে নিচ্ছি 1 গুণ। 1 গুণ কেন বলছি? কারণ একের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা সেই ইয়েটাই হবে। আমি যদি ধরি পুত্রের বয়সটা যদি এখন ধরি যে আমার ওর ছিল কত? 5 বছর। সাপোজ আমি একটু ধরলাম যে পুত্রের বয়সটা আমার 5 বছর, তাহলে পিতার বয়স কত হবে? ওর যদি 5 বছর হয় তার মানে 5 একে 5। হ্যাঁ, এটা হলো পুত্রের বয়স, এই জন্য আমরা 1 গুণ বলছি। ওর যেই বয়সটাই থাকবে সেটা হলো ওর 1 গুণ, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তাহলে 5 একে 5। আর এখন এই যে পিতার বয়স এই পুত্রের বয়সের 5 গুণ, তাহলে এই 1-এর বদলে 1 গুণের বদলে তখন আমার এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 5। তার মানে 5 গুণ 4, ওর বয়সটাকে আমরা 1 গুণ ধরেছি, আর এই 4 গুণ পিতার বয়স বেশি, তখন এই 5-এর সাথে 4 গুণ হয়ে যাচ্ছে আমার 20। তার মানে ওর নিজস্ব বয়সটাকে আমি 1 গুণ ধরলে আর তারপরে পিতার বয়স যে 4 গুণ সেটা ওর সাথে গুণ হয়ে আমার পিতার বয়সটা বেরিয়ে যাবে। তাই আমরা এভাবে এই নিয়মে আমরা এই অঙ্কটা করলাম। এবার আমি কি করব? যেহেতু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, আর এখানেও সমষ্টির কথাও বলেছে, এবং সেই সমষ্টিটা হলো 5 গুণ। এই 55 বছরটা হলো এই 5 গুণ, পুত্রের বয়সের 5 গুণ। তাহলে সেই কথাটাই আমরা লিখে ফেলব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। তাহলে কার বয়সটা আগে বের করব? পুত্রের বয়সটা বের করব। এখন পুত্রের বয়স আমাদের এই সমষ্টি থেকে বের করতে হবে, আর এই সমষ্টিটাই কত গুণ হচ্ছে? পুত্রের বয়সের মধ্যে 5 গুণ হয়ে যাচ্ছে। তাহলে ওদের এই সমষ্টি থেকে আমি সমষ্টি গুণ যেটা আছে 5 যদি ভাগ দেই, তাহলে আমার বেরিয়ে আসবে কি? পুত্রের বয়সটা বেরিয়ে আসবে। তাহলে ভাগ দিলে কত হচ্ছে আমার? 5 11 55, অর্থাৎ পুত্রের বয়স 55 বছর। আচ্ছা,
এবার পুত্রের বয়স যেহেতু বের করে ফেলতে পেরেছি, এবার আমার পিতার বয়সটা বেরিয়ে যাবে। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ, এখন 4 গুণ, প্রশ্নে আমার কিন্তু বলেছে 4 গুণ, এখানে সমষ্টিটা হলো 5 গুণ, কিন্তু এটা দিয়ে তোমরা গুণ করবে না, আমরা করব কি শুধুমাত্র পুত্রের বয়সের কয় গুণ সেই 4 গুণ, সেই 4 গুণ দিয়ে কিন্তু আমরা বের করব। পুত্রের বয়স যদি 11 বছর হয় আর তার 4 গুণ মানে 4 দিয়ে গুণ, তাহলে 4 11 44 বছর। তাহলে পিতার বয়স কত? 44 বছর। আর এবার এটাই আমরা উত্তর লিখে ফেলবো। পুত্রের বয়স 11 বছর এবং পিতার বয়স 44 বছর। 6 নম্বর সমস্যায় বলা হয়েছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এখন 4টি মুরগি এবং 3টা হাঁসের দাম একত্রে আছে, এই অর্থাৎ এই 4 এবং 3 এগুলো একত্রে আমার কত আছে? 639 টাকা। এখন একটা হাঁসের দাম আছে আমার 85 টাকা। একটা হাঁসের দাম থেকে কিন্তু আমি কি করতে পারি? 3টা হাঁসের দাম বের করে ফেলতে পারি। অর্থাৎ একটা হাঁসের দাম জানলে আমি 3টা হাঁসের দাম গুণ করে বের করতে পারি। সেটা কি হবে? যে একটা হাঁসের দাম যদি আমার 85 হয়, তার সাথে 3 গুণ দিলে আমার 3টা হাঁসের দাম বেরিয়ে যাবে। এখন 3টা হাঁসের দাম যখন আমার বেরিয়ে যাবে, এই 3টা হাঁসের দাম, সেটাকে যদি আমি বিয়োগ দিয়ে দেই এর থেকে, তাহলে আমার কি বাদ যাবে? আমার বেরিয়ে আসবে 4টা, যেই টাকাটা বের হবে বিয়োগ করার পরে সেটা হলো 4টা মুরগির দাম। আর 4টা মুরগির দাম যদি আমার বের হয়ে যায়, তখন আমি কি করতে পারবো? একটা মুরগির দাম বের করতে পারবো। অর্থাৎ 4টা মুরগির দামের থেকে আমি ভাগ করে, যে ফলটা বের হবে ভাগ করে আমরা একটা মুরগির দাম বের করতে পারবো। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে কি? একটি হাঁসের দাম থেকে আমি 3টি হাঁসের দাম বের করে ফেলি। তাহলে আমরা লিখি একটি হাঁসের দাম সমান 85 টাকা। তাহলে কয়টি হাঁস? 3টি হাঁসের দাম। 3টি হাঁসের দাম সমান কি হবে? এই 85 গুণ 3 টাকা। গুণ করলে 3 5 15, 5 হাত থেকে 1, 3 8 24 আর 1 25, 255 টাকা। এটা হলো 3টা হাঁসের দাম। এখন 3টা হাঁসের দাম থেকে আমি কি করব? এই যে 4টা মুরগি এবং 3টা হাঁস যে একত্রে আছে তার থেকে বিয়োগ দেব। তাহলে আমরা বিয়োগ দিয়ে ফেলি। লিখি আমরা 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে কত? 639 টাকা। এখন 3টি হাঁসের দাম তো আমরা পেয়ে গেছি, তাহলে সেই 3টি হাঁসের দাম আমরা কি করব? বিয়োগ দিয়ে ফেলব। 255 টাকা। বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমার কি থাকবে? এই যে 3টা হাঁস বাদ চলে গেলে আমার থাকবে 4টা মুরগির দাম। তাহলে আমরা লিখি ফেলি এখানে 4টি মুরগির দাম কত আসছে? 9 থেকে 5 গেলে থাকে 4, এর 13, এটা 3কে 13 ধরতে হবে, তাহলে
কি হবে যে 13 থেকে 5 গেলে 6 7 8 9 10 11 12 13 8 হাতে থাকে 1 2 আর 1 3 6 থেকে 3 গেলে থাকে 384 টাকা। এটা হলো আমার 4টা মুরগির দাম। এখন 4টা মুরগির দামের থেকে অবশ্যই আমরা একটা মুরগির দাম বের করে ফেলতে পারবো। সেটা কি করব আমরা এই দামটাকে এই 4 দিয়ে ভাগ দিলেই আমাদের একটা মুরগির দাম বেরিয়ে আসবে। তাহলে লিখে ফেলি আমরা, অতএব একটি মুরগির দাম সমান 384 ভাগ 4 টাকা। তাহলে এটাকে ভাগ করলে কি আসে আমরা একটু রাফে করে ফেলি। 384 এই দুটোর মধ্যে যেতে হবে আমার, কারণ 3 ছোট হয়ে যায় 4 থেকে, তাই এটা হবে না, 38 নেব। তাহলে 38 নিলে কত হয় 4 9 36, বিয়োগ করলে 8 থেকে 6 বিয়োগ করলে 2 3 3 0, 4 বসিয়ে দেব, 4 6 24 বিয়োগ করলে 0, কত আসলো আমার উত্তর 96। তাহলে এটা আমার এখানে চলে আসবে 96 টাকা। তাহলে একটা মুরগির দাম কত বের হয়ে গেল আমাদের 96 টাকা। উত্তর একটি মুরগির দাম 96 টাকা। 7 নম্বর সমস্যায় বলা আছে নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। এখন 1 নম্বর দিয়ে আছে 200 বিয়োগ 10 গুণ 8, একটা প্রথম ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। এটা একটা গাণিতিক বাক্য। এখন এই যে আমরা শিখেছিলাম যে আমাদের অঙ্কগুলোর ভিতর থেকে, কথার অঙ্কগুলোর ভিতর থেকে আমরা কিভাবে গাণিতিক বাক্য সাজাই। এখন গাণিতিক বাক্যের ভিতর থেকে আমরা কিভাবে সেটাকে কথার অঙ্কের মধ্যে সাজিয়ে ফেলব। এখন কি হবে এখানে জিনিসটা, এখানে হবে যে এই যে মূল টাকাটা তার কাছে এখানে ধরো যে 200 টাকা আছে। এখন 200 টাকা নিয়ে তুমি কি করলে বাজারে গেলে। আচ্ছা, বাজারে যাওয়ার পর তুমি কি করেছো, এই যে এখানে যে একটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, কি কি 10 এবং 8 গুণ অবস্থায় আছে। তো এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, একটা ধরতে হবে যে কোনো কিছুর দাম এবং একটা হলো সেটার পরিমাণ। তা আমরা ধরতে পারি যে তুমি কি করলে 10টা পেয়ারা কিনলে, 10টা পেয়ারা কিনলে এবং প্রত্যেকটা পেয়ারার দাম হলো 8 টাকা করে। যদি আমরা এটা ধরি তাহলে কি হবে, তাহলে আমরা এটা সাজাতে পারবো যে রিতা 200 টাকা নিয়ে বাজারে গেল। সে 8 টাকা দরে, আমি বলেছিলাম 10 টাকা দরে বা 8 টাকা ধরে, যে কোনো একটা ধরতে হবে। আমি যদি এটাকে দাম ধরি তাহলে এটাকে সংখ্যা ধরবো, আর এটাকে সংখ্যা ধরলে এটাকে দাম ধরবো। তা আমরা 8 টাকা দরে ধরলাম যে 8 টাকা দরে কয়টা পেয়ারা কিনেছে সে, 10টি পেয়ারা কিনলো, 10টি পেয়ারা কিনলো। এখন এই যে 10টা পেয়ারার দাম কত হবে আমার, 8 10 80, এই 8 টাকা দরে 10টা পেয়ারার দাম আসছে কত 80 টাকা।
সেই 80 টাকাকে আমি 200 টাকা থেকে বিয়োগ দিলেই আমার বেরিয়ে যাবে তার কাছে কত টাকা আছে। তাহলে এখানে সেটাই লিখব। কি লিখব আমরা? তার কাছে আর কত টাকা রইল। ঠিক আছে, অর্থাৎ 200 টাকা নিয়ে সে বাজারে গেল, সে 8 টাকা দরে 10টা পেয়ারা কিনেছে, এই জন্য এই দুটো গুণ হয়ে গেছে যে 10টা পেয়ারার দাম কত আসে, এবং 200 টাকা থেকে সেই 10টা পেয়ারার দাম দিয়ে বিয়োগ দিয়ে দিলে বাকি টাকাটা বেরিয়ে আসবে। এটাই আমার বলছে। এখন আমরা সমাধান করে ফেলি, যেহেতু সমাধান করতে বলেছে। তাহলে লিখি আমরা 200 বিয়োগ 10 গুণ 8, 8 10 80, বিয়োগ করলে কত হচ্ছে? 120 টাকা। বাস 120। 2 নম্বর সমস্যায় আছে যে 6 গুণ 8, মাঝখানে যোগ, আবার 12 গুণ 2। এখন আমরা বলেছি কি যে একটা হবে পরিমাণ আর একটা হবে দাম। ঠিক এটাও একটা পরিমাণ একটা দাম। তার মানে সে কি করেছে? 2 ধরনের জিনিস কিনেছে। সে এখান থেকে বোঝা যায় সে 2 ধরনের জিনিস কিনেছে, এবং সেই 2 ধরনের জিনিস কেনার পর যোগ দিয়ে বুঝিয়েছে যে তার কত খরচ হয়েছে বা কত টাকা লাগলো তার, এটাই বুঝিয়েছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমরা লিখি রুমা 6টি কলম কিনেছে। হ্যাঁ, 6টি কলম কিনলো কয় টাকা দরে? 8 টাকা দরে। যদি 8টাকে আমরা দাম ধরি তাহলে কি লিখতে পারি? এটাকে সংখ্যা ধরলে তাহলে লিখব যে রুমা 6টি কলম 8 টাকা দরে, এবং এখানে বলেছে 12 এবং 2। এটা আমরা কি করতে পারি? আমরা ধরি 2টি খাতা, এই 2টাকে পরিমাণ ধরি। 2টি খাতা কত টাকা দরে? 12 টাকা। 12 টাকা দরে কিনলো। 6টি কলম 8 টাকা দরে এবং 2টি খাতা 12 টাকা দরে কিনলো। তার মোট, যেহেতু এখানে যোগ বলেছে তাহলে এটা মোট বুঝিয়েছে যে কত খরচ হলো। তার মোট কত টাকা খরচ হলো। এভাবে আমরা সাজিয়ে ফেলতে পারি। এবার তার সমাধানটা দিয়ে দিই। সমাধানটা লিখব 6 গুণ 8 যোগ 12 গুণ 2। তাহলে 6 8 48 যোগ 12 দুগুণে 24। তাহলে এবার যোগের কাজ। তাহলে যোগ করে ফেলে আমাদের কত হয়? 72। তাহলে কত টাকা খরচ হলো? তার 72 টাকা খরচ হয়েছে। এটাই আমার উত্তর। তাহলে এভাবে আমরা সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং এর বাকি সমাধানগুলো আমাদের অন্যান্য পর্বের মধ্যে দেওয়া আছে, এবং তার লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নতুবা আই বাটনেও তোমরা পেয়ে যেতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।